নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। পায়েসে কি তুলসী পাতাও ছিল? ঘুমের ওষুধের সঙ্গে আর কি মেশানো হয় শেষ খাবারে, দেখছে পুলিশ। যত দিন যাচ্ছে ট্যাংরা কাণ্ডের রহস্য আরও জটিল হচ্ছে। প্রণয় দে, প্রসূন দে এবং তাদের পরিবারের সদস্যরা একসঙ্গে শেষবার কি খেয়েছিলেন অনুসন্ধান করে দেখছে পুলিশ। আহত দুই ভাইয়ের দাবি তারা 6 জন একসঙ্গে পায়েস খেয়েছিলেন, তাতে মেশানো ছিল ঘুমের ওষুধ। পুলিশ সূত্রে খবর, ঘুমের ওষুধ ছাড়াও আরও কিছু সেই পায়েসে মেশানো হয়েছিল, যা খেয়ে মৃত্যু হয়েছে 14 বছরের কিশোরী প্রিয়ম্বদার। পুলিশের অনুমান পায়েসে মেশানো হয়েছিল তুলসী পাতা। তবে এই সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, এখনো নিশ্চিত হতে পারেনি তদন্তকারীরা। প্রণয়, প্রসূন এবং ওই পরিবারের কিশোর প্রতীপও এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন। কিশোরীর ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে তার পেটে যে খাবার ছিল তা পুরোপুরি হজম হয়নি। সেই খাবারে হলুদ এবং সাদাটে কণিকা ছিল, ওষুধের গন্ধও ছিল। পায়েসে ঘুমের ওষুধ ছাড়া আর কি মেশানো হয়েছিল, কেনই বা মেশানো হয়েছিল খতিয়ে দেখছে পুলিশ। প্রথম থেকে এই ঘটনায় বড় ভূমিকা নিয়েছে পায়েস। যে পায়েস খেয়ে কিশোরের মৃত্যু হয়েছে তা কি দুই ভাই খেয়েছিলেন? তাদের শরীরে পায়েসের প্রভাব পড়ল না কেন? কিশোর প্রতিবী বা ঘুম থেকে জেগে উঠল কিভাবে, প্রশ্ন উঠছে। পুলিশের অনুমান, পায়েস খেয়ে অচৈতন্য হয়ে পড়েছিলেন দুই বধূ রমি এবং সুদেষ্ণা। সেই অবস্থায় তাদের হাতের শিরা এবং গলার নলি কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। গত বুধবার বাইপাসের ধারে অভিষিক্তা মোড়ে একটি মেট্রো পিলারে ধাক্কা খায় প্রণয়দের গাড়ি। তাতে দুই ভাই এবং কিশোর ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ট্যাংরায় তাদের বাড়িতে দুই বধূ এবং কিশোরীর দেহ পড়ে আছে। দেহগুলি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট থেকে স্পষ্ট হয় যে 3 জনকেই খুন করা হয়েছে। দুই বধূর হাতের শিরা এবং গলা নলি কাটা অবস্থায় ছিল। কিশোরীর মৃত্যু হয়েছে খাদ্যে বিষক্রিয়ার জেরে। হাসপাতাল থেকে দুই ভাই দাবি করেছেন তারা সপরিবারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘুমের ওষুধ পায়েসে মিশিয়ে খেয়েছিলেন সকলে। পরে আত্মহত্যার উদ্দেশ্যেই গাড়ি নিয়ে পিলারে ধাক্কা মারেন। পুলিশ এই দাবিগুলির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে। কখন কি ঘটেছিল, খুনের কারণ কি, সব বিষয়ে দুই ভাইকে পূর্ণাঙ্গ জেরা করার ভাবনা রয়েছে তদন্তকারীদের। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাদের হেফাজতে নেওয়া হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের গুলি চলল হাওড়ায়। পুলিশের পর এবার ব্যবসায়ীকে তোপ করে গুলি চালানো হলো। পেটে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী। ফের হাওড়ায় শুট আউট, এবার গুলি চলল লিলুয়ায়। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী। কে বা কারা গুলি চালালো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। লিলুয়া থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। শুক্রবার রাত ঘড়ির কাঁটায় তখন 10টা বাজে। লিলুয়ার গোশালা এলাকার প্রমোটার রাজেশ সিংয়ের বহুতল বাড়ির সামনে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী। নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন প্রমোটার। কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ রাজেশকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাত পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তি জেল খাটা আসামি। তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। কে বা কারা ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দুষ্কৃতীদের মাথায় হেলমেট ছিল, তাই তাদের চেনা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। ওই বহুতল এবং তার আশেপাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরনো শত্রুতার জেরেই নাকি এই ঘটনার নেপথ্য, নাকি অন্য কোনো কারণ রয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও কি ফিরবে করোনা আতঙ্কের কালো দিন? চীনে বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধানে বাড়ছে উদ্বেগ। আবারও কি ফিরবে করোনা আতঙ্কের সেই বিভৎসতার দিন? সে কথা এখনই বলা কঠিন, কিন্তু চীনে বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধানে বাড়ছে উদ্বেগ। জানা গিয়েছে এই নতুন ভাইরাসের নাম HKU5CoV2 এবং প্রাথমিক পরীক্ষায় পরিষ্কার হয়ে গিয়েছে সম্ভবত এই ভাইরাস মানুষের শরীরকেও সংক্রমিত করার ক্ষমতা রাখে, কেননা এদের সেল সারফেস প্রোটিনের গঠন অবিকল SARS-CoV-2 এর মতোই। সেল নামের এক বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। ব্যাট ওমেন নামে পরিচিত ভাইরোলজিস্ট শি ঝেংলির নেতৃত্বে এক গবেষক দল ওই গবেষণা চালিয়েছে। আর তারপরই গুয়ানঝাওয়ের গবেষণাগারে আবিষ্কৃত হয়েছে নয়া করোনা ভাইরাস। সত্যি কি এই ভাইরাস মানব দেহেও সংক্রমণ ছড়াতে পারে? বিজ্ঞানীরা বলছেন সেই সম্ভাবনা প্রবল, কেননা পুরো করোনা ভাইরাসের সঙ্গে এর গঠনের আশ্চর্য মিল রয়েছে। তবে এই বিষয় নিশ্চিত হতে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, সারা পৃথিবীতে অসংখ্য করোনা ভাইরাস রয়েছে, যাদের মধ্যে সামান্যই মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে।
2019 সালের শেষ দিকে চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মারণ করোনা ভাইরাস, যার কবলে পড়ে গোটা বিশ্বে 70 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। অতিমারীর সেই ভয়ঙ্কর দিন যেন আর না ফেরে, সেটাই গোটা বিশ্বের প্রার্থনা। এই পরিস্থিতিতে ভয় বাড়াচ্ছে এই নতুন ধরনের করোনা ভাইরাস। কিন্তু আদপে এই নয়া ভাইরাস কতটা বিপজ্জনক? চীনের বিজ্ঞানীরা অবশ্য বলছেন SARS-CoV-2 এর মতো এই ভাইরাস দ্রুত মানুষের দেহে প্রবেশ করতে পারে না এবং মানব শরীরে প্রবেশ করলেও মানুষের দেহে থাকা ACE2-র সঙ্গে দ্রুত বন্ধনও তৈরি করার ক্ষমতা নেই এদের। তাছাড়া করোনা আমল পেরিয়ে আসার পর মানুষের শরীরে এই ধরনের ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি অনেক শক্তিশালী এখন। ফলে আপাতত যা দেখা যাচ্ছে তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সালমান রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, আমেরিকার কোর্টে ন্যূনতম 30 বছর কারাদণ্ডের সম্ভাবনা। ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদির ওপরে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত করা হলো 27 বছরের হাদি মাতারকে। আমেরিকার আদালতে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবে এখনো শাস্তি ঘোষণা করা হয়নি। আগামী 23 এপ্রিল নিউ ইয়র্কের আদালত হাদির শাস্তি শোনাবে। যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে ন্যূনতম 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হতে পারে। হাদি নিউ জার্সির বাসিন্দা। 2022 সালে আমেরিকার একটি অনুষ্ঠানে রুশদির ওপর প্রাণঘাতী হামলা চালান তিনি। মঞ্চে উঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপান রুশদিকে। ছুরির আঘাতেই মঞ্চে লুটিয়ে পড়েছিলেন বুকার জয়ী ব্রিটিশ লেখক। বেশ কিছুদিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে উঠলেও হামলার ফলে একটি চোখের দৃষ্টি হারিয়েছেন দ্য স্যাটানিক ভার্সেসের লেখক। অকেজো হয়ে গিয়েছে একটি হাতও। রুশদির ওপর হামলাকারী দীর্ঘদিন আমেরিকার জেলে বন্দী ছিল। চলতি মাসে তার বিচার প্রক্রিয়া শুরু হয় নিউ ইয়র্কের একটি কাউন্টি আদালতে। যেখানে রুশদির ওপর হামলা হয়েছিল তার থেকে এই আদালত খুব বেশি দূরে নয়। রুশদিকে আক্রমণ এবং তাকে খুনের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হাদি। এছাড়া মঞ্চে সেদিন রুশদির সাক্ষাৎকার নিয়েছিলেন হেনরি রিস। তাকেও আঘাত করেছিল সেই যুবক। সেই অভিযোগও প্রমাণিত। ফলে সশস্ত্র মামলার অভিযোগেও হাদিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আমেরিকার আইন অনুযায়ী এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে 30 বছর বা তার বেশি জেল হতে পারে। বিচার প্রক্রিয়া চলাকালীন সাক্ষ্য দিয়েছেন রুশদি স্বয়ং। তিনি আদালতে হামলার সেই দিনের ঘটনাবলীর বর্ণনা করেছেন। রুশদি জানান, আচমকা এক যুবককে তার দিকে ছুটে আসতে দেখেন তিনি। তার চোখগুলো ছিল অন্ধকার এবং হিংস্র। প্রথমে রুশদি ভেবেছিলেন তাকে ঘুষি মারা হয়েছে। পরে বুঝতে পারেন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মোট 15 বার তাকে কোপ মারা হয় বলে জানিয়েছেন রুশদি। 2 সপ্তাহ বিচার প্রক্রিয়া চলার পরে হাদিকে দোষী সাব্যস্ত করল আদালত। 1988 সালে দ্য স্যাটানিক ভার্সেস উপন্যাস লিখেছিলেন রুশদি। বিতর্কিত এই উপন্যাসের জন্য তার বিরুদ্ধে ইরানের ধর্মীয় নেতা মৃত্যু ফতোয়া জারি করেছিলেন। অজস্রবার খুনের হুমকি পেয়েছিলেন রুশদি। হামলার ভয়ে প্রায় 9 বছর আত্মগোপন করতে হয়েছিল তাকে। পরে প্রকাশ্যে আসেন, কিন্তু থাকতেন নিরাপত্তার ঘেরাটোপে। সেই উপন্যাস লেখার প্রায় 35 বছর পর আমেরিকার মঞ্চে তার উপর হামলা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ফের পদ্মায় কাকাবাবু অবতারে প্রত্যাবর্তন ঘটতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। এবার পরিচালকের আসনে সৃজিত মুখোপাধ্যায় নন, পরিচালনার দায়িত্ব পড়েছে চন্দ্রাশিস রায়ের কাঁধে। টলিউডে জব্বর খবর, ফের পর্দায় কাকাবাবু অবতারে প্রত্যাবর্তন ঘটতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। 21শে ফেব্রুয়ারি শুক্রবার সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের 4র্থ ছবির শুভ মহরত হয়ে গেল। তবে এবার পরিচালকের আসনে সৃজিত মুখোপাধ্যায় নন, পরিচালনার দায়িত্ব পড়েছে চন্দ্রাশিস রায়ের কাঁধে। শুভ মহরতের পর সেটেই ভিডিও কলে বুম্বাকে শুভেচ্ছা জানালেন কাকাবাবুর প্রাক্তন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিজয়নগরের হিরে গল্পের অবলম্বনে তৈরি হচ্ছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির 4র্থ সিনেমা। দিন কয়েকের মধ্যেই পুরোদমে শুটিং শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, সৃজিত আগেই ঘোষণা করেছিলেন যে তিনি আর ফেলুদা কিংবা কাকাবাবু পরিচালনা করতে চান না। তার ভিত্তিতেই এবার পরিচালনার দায়িত্ব পড়ল চন্দ্রাশিসের কাঁধে। শুক্রবার পরিচালক এবং কলা কুশলীদের নিয়ে শুভ মহরত সারলেন ইন্ডাস্ট্রি। জানা গিয়েছে এসভিএফ এবং প্রসেনজিতের NIDEAS এর যৌথ প্রযোজনায় আসছে কাকাবাবুর 4র্থ সিনেমা। তবে ছবির নাম কি হতে চলেছে সেটা এখনো নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, আগের মতো এবারেও সন্তুর ভূমিকায় আরিয়ান ভৌমিকী অভিনয় করছেন কিনা সেটা এখনো জানানো হয়নি। তবে পরিচালক বদল ঘটলেও কাকাবাবুর বদল হয়নি। প্রসঙ্গত 2013 সালে সৃজিত মুখোপাধ্যায় প্রথম উপহার দিয়েছিলেন মিশর রহস্য। তারপর 2017 সালে মুক্তি পায় ইয়েতি অভিযান।
তার প্রায় ৩ বছর পর কাকাবাবুর বেশে ফেরেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেকবারই রাজা রায়চৌধুরীর চরিত্রে তার কাছ থেকে নতুন কিছু পেয়েছেন দর্শকরা। কাকাবাবুর টানে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন ৮ থেকে ৮০ দর্শকরা। শেষবার সুনীল গঙ্গোপাধ্যায় লেখা জঙ্গলের মধ্যে এক হোটেল কাহিনী অবলম্বনে ছবির চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবারের প্রেক্ষাপট বিজয়নগরের হিরে। হাই নিউজ নেটওয়ার্ক। বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে ছাবা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইতিহাস ভিত্তিক এই সিনেমা দেখে প্রশংসায় ভরালেন টিম ছাবাকে। বক্স অফিসে অপ্রতিরোধ্য ছাবা। প্রেম দিবসে মুক্তি পেয়েছে এই সিনেমা। তার কয়েকদিনের মধ্যেই বিজয় রথ ছুটিয়েছে ছাবা। মাত্র 6 দিনেই বিশ্বজুড়ে 200 কোটির উপর ব্যবসা করা ছবি নিয়ে দর্শকদেরও উন্মাদনা তুঙ্গে। কেউ ছত্রপতি সম্ভাজি সাজে ঘোড়ায় পিঠে চড়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন, তো কেউ আবার হলের পর্দা ছিঁড়ে উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সব মিলিয়ে ছাবা জ্বরে আক্রান্ত দেশে দর্শক অনুরাগীরা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইতিহাস ভিত্তিক এই সিনেমা দেখে প্রশংসায় ভরালেন টিম ছাবাকে। ছাবার শুটিং শুরুর আগে থেকেই ম্যারাথন দৌড়ে ভিকি কৌশল। কখনো 25 কিলো ওজন বাড়িয়েছেন। এক মুখ দাড়ি রাখতে হয়েছে সম্ভাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরত করেননি ভিকি কৌশল। একবার তো গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ হয়ে মারাত্মক চোট পান অভিনেতা। এমন পরিস্থিতি হয় যে 1 মাস শুটিং থেকে বিরতি পর্যন্ত নিতে হয়েছিল। 14 তারিখ রিলিজের প্রাক্কালেও আদা জল খেয়ে প্রচারের ময়দানে ছুটেছেন ভিকি কৌশল। দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারের পাশাপাশি কখনো সিদ্ধি বিনায়ককে পুজো দিয়েছেন, আবার কখনো মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করে এসেছেন। এবার সেই কঠোর পরিশ্রমেরই ফল পাচ্ছেন ভিকি। তার কেরিয়ারে সবথেকে বড় ফিল্মি ওপেনিং এর খেতাব জিতে নিল ছাবা। এবার ভাষা দিবসে মারাঠা আবেগে শান দিয়ে ভিকি কৌশলের পিঠ চাপড়ে দিলেন খোদ নরেন্দ্র মোদী। ছাবা দেখে প্রেক্ষাগৃহ থেকে কাঁদতে কাঁদতে বেরোচ্ছেন দর্শকরা। শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে এই সিনেমা। মুম্বাই সহ সমগ্র মহারাষ্ট্র হিন্দি সিনেমাকেও উচ্চ স্তরে পৌঁছে দিয়েছে মারাঠি। আর আজকাল তো ছাবা নিয়ে গোটা দেশে চর্চা। जब मुंबई का जिक्र आया है तो फिल्मों के बिना न साहित्य की बात पूरी होगी और न मुंबई की। ये महाराष्ट्र और मुंबई ही है जिसने मराठी फिल्मों के साथ साथ हिंदी सिनेमा को ये ऊंचाई दी है। और इन दिनों तो छावा की धूम मची हुई है। संभाजी महाराज के शौर्य से इस रूप में परिचय शिवाजी सावंत के मराठी उपन्यास ने ही कराया है। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাসে সম্ভাজি মহারাজের বীরত্বের কাহিনী তুলে ধরা হয়েছিল। প্রসঙ্গত দেশের 2 রাজ্য মধ্যপ্রদেশ ও গোয়াতে করমুক্ত করা হয়েছে ভিকি কৌশলের ছবিকে। সম্প্রতি ছাবার প্রশংসা করে ফার্নাবিস জানিয়েছিলেন, প্রসঙ্গত অ্যাডভান্স বুকিং এর হিড়িক দেখেই আভাস মিলেছিল যে ছাবা পয়লা দিনেই ঝড় তুলে দেবে। সিনে বিশেষজ্ঞরাও ভবিষ্যৎবাণী করেছিলেন। ভিকির ফিল্মি কেরিয়ারে সবথেকে বড় ওপেনিং হতে চলেছে এই ছবি। সেই ভবিষ্যৎবাণী যে সত্যি হলো সেটা জানান দিচ্ছে বক্স অফিসের রিপোর্ট। মাত্র 6 দিনেই 250 কোটির গণ্ডি পেরিয়ে 25-এর বক্স অফিসে নতুন মাইল ফলো করে ফেলল ভিকি কৌশলের ছাবা, যা কিনা অভিনেতার ফিল্মি কেরিয়ারেও সবথেকে বড় ওপেনিং হওয়ার পাশাপাশি 2025 সালের বলিউডের বক্স অফিসেও বড় ওপেনার হিসেবে নাম লিখিয়েছে এই সিনেমা। হাই নিউজ নেটওয়ার্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বিদায় রোহিত কোহলিদের, গম্ভীরকে কড়া হওয়ার অনুরোধ কুম্বলের। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত জিতলেও বড় রান পাননি রোহিত শর্মা এবং বিরাট কোহলি। প্রতিযোগিতা জুড়ে তাঁদের খারাপ ফর্ম চললে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই সাদা বলের ক্রিকেট থেকে বিদায় হতে পারেন 2 তারকা। অনিল কুম্বলের মতে সিনিয়রদের ভবিষ্যৎ নিয়ে গৌতম গম্ভীরের আরও কড়া হওয়া দরকার। শক্ত হাতে সিদ্ধান্ত নিতে হবে।
টি-20 থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন রোহিত কোহলি। 2027-এর একদিনের বিশ্বকাপে তাদের দেখতে পাওয়া যাবে কিনা তা অনেকটাই নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সের ওপর। কুম্বলের মতে পারফর্ম করতে না পারলে তাদের ছেটে ফেলুন গম্ভীর, জায়গা দেয়া হোক তরুণ ক্রিকেটারদের। এক ওয়েবসাইটে কুম্বলে বলেছেন, এই প্রতিযোগিতা ভারতের কোচের জন্য গুরুত্বপূর্ণ। দলের ভোল বদলে দিতে হলে এখন থেকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে, সেটা কোচেরই কাজ। এই প্রতিযোগিতাতেই ঠিক হয়ে যাবে সিনিয়রদের ভবিষ্যৎ। জিতুক বা হারুক, যত তাড়াতাড়ি এই বদল হবে ততই ভালো। 2027-এর বিশ্বকাপের দিকে তাকানোর আগে দ্রুত দলে বদল দরকার। কুম্বলের কথা শুনে গম্ভীর বদল আনলে চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত কোহলির কাছে শেষ আইসিসি প্রতিযোগিতা হতে পারে। কুম্বলের মতে সিনিয়রদের নিয়ে কাটাছেড়া করার প্রক্রিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু করে দেওয়া দরকার। কুম্বলে বলেছেন, যে কোনো বিশ্বকাপে আপনি এমন দল নিয়ে যেতে চাইবেন যারা একসঙ্গে অন্তত 20-25টা ম্যাচ খেলেছে। তখনই এই ম্যাচের পরিস্থিতি এবং কার উপর নির্ভর করা যাবে সেটা খুঁজে বার করতে পারবেন। এই প্রতিযোগিতার পরেই বিশ্বকাপ নিয়ে ভাবনা চিন্তা শুরু করা উচিত। গম্ভীরকে সিদ্ধান্ত নিতে হবে যে সেখানে সিনিয়রদের রাখবে না তরুণদের। ওর হাতে তরুণ ক্রিকেটার অনেক রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।